নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত 2024-এর নতুন কারিকুলামে অধ্যায় নম্বর 2, অনুক্রম ও ধারার প্রথম পর্ব। সর্বপ্রথম আমরা আলোচনা করব অনুক্রম নিয়ে। অনুক্রম কি? আমরা একটু বই থেকে দেখে আসি অনুক্রম বলতে কি বোঝাচ্ছে। বই বলা আছে, তোমার প্রাত্যহিক জীবনে ক্রম শব্দটি বহুল পরিচিত একটি শব্দ, তাই না? প্রতিদিন কত জিনিসই না তোমাকে ক্রমানুসারে সাজাতে হয়। তোমার পড়ার টেবিল বা পাশের বুক সেলফটির কথা ভাবো। আকারে সবচেয়ে বড় বইগুলো নিশ্চয়ই সবার নিচে রেখেছো, তারপর ক্রমানুসারে ছোটগুলো উপরের দিকে তাক করে রাখা আছে। তোমার স্কুলের ক্লাস শুরুর আগে তোমাদেরকে সমাবেশে অংশগ্রহণ করতে হয়, খেয়াল করেছো কি? তোমাদের প্রতিটি কলামে দাঁড়ানোর ক্ষেত্রে একটি নিয়ম মানতে হয়। তোমাদেরকে তোমাদের উচ্চতার ক্রম অনুসারে দাঁড়াতে হয়। সমাবেশ শেষে ক্লাসে যাওয়ার পরে শ্রেণী শিক্ষক তোমাদের উপস্থিতি নেন। তোমাদের রোল নম্বর কিভাবে সাজানো, নিশ্চয়ই ক্রম অনুসারে, তাই না? এতে গেলো তোমার স্কুলের কথা। তুমি বাজারে গিয়ে নিশ্চয় লক্ষ্য করেছ, কোনো কোনো দোকানি দোকানের জিনিসপত্র নানা রকমের সাজিয়ে রাখেন। যেমন ফলের দোকানদার আপেল, কমলা, সুষম পিরামিডের মতো সাজিয়ে রাখেন। হাঁড়ি পাতিল, থালা বাসন, বালতি, মগ বিক্রেতাও তাদের দ্রব্যাদি বড় থেকে উপর দিকে ক্রমানুসারে ছোট আকারে সাজিয়ে রাখেন। খেলার মাঠে গ্যালারি আসন ব্যবস্থার কথা চিন্তা করো, এমনকি সিনেমা হলে দর্শকদের বসার ক্রম। নিচের ছবি দুটি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো। বাম দিকের ছবিটায় খেলার মাঠের ছবি দেওয়া আছে। এখানে খেলার মাঠের ছবিগুলা সিটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকে খেলা উপভোগ করতে পারে। প্রথমটা থেকে দ্বিতীয়টা তার চেয়ে কিছুটা উপরে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা তার থেকে কিছুটা উপরে, এভাবে একটা নির্দিষ্ট ক্রম মেনে খেলার মাঠের বসার ব্যবস্থা করা হয়েছে। ঠিক পাশের একটা টেবিলে পাশের পিকচার আছে কি, কুমার বাড়ির হাঁড়ি পাতিল রাখার চিত্র। এখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবো, সবথেকে বড় যে পাতিলগুলো, সেই পাতিলগুলো আছে সব থেকে নিচে, এবং সবথেকে ছোট পাতিলগুলো আছে উপরে। অর্থাৎ এখানেও একটি নির্দিষ্ট ক্রম অনুসারে পাতিলগুলো সাজানো আছে। এই ছবি দেখার পরে আমরা একটু আমাদের অনুক্রম নিয়ে কি বুঝলাম তার কিছু বৈশিষ্ট্য আছে, একটু আলোচনা করে আসি। বলছে, আসন ব্যবস্থা ও মাটির পাতিগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি? সহপাঠীর সাথে আলাপ আলোচনা করো। তোমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তা নিচের খালি বক্সে লেখো। আমরা এতক্ষণ উপরে পড়ে এবং এই ছবির মাধ্যমে যে সকল বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি, সেই সকল বৈশিষ্ট্যগুলোই আমরা এই খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরে লিখব। তাহলে এই খালি ঘরে আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি চলুন দেখে আসি। সবার প্রথমে বলছে, সামনের আসন ব্যবস্থাগুলো থেকে পেছনের আসন ব্যবস্থাগুলো ক্রমানুসারে উঁচু করা হয়েছে। একটু নজর করলে, একটু খেয়াল করে আমরা বুঝতে পারবো। দেখেন, সামনের আসনগুলো থেকে পিছনের আসনগুলা একটু উঁচু করা হয়েছে যাতে আমরা সবাই খেলা উপভোগ করতে পারি। দ্বিতীয় যদি কারণ লিখতে চাই তাহলে আমরা দেখতে পারি, বড় বড় পাতিলগুলো নিচে রয়েছে এবং ছোট ছোট পাতিলগুলো ক্রমানুসারে উপরের দিকে সাজিয়ে রাখা হয়েছে, যেখানে আমরা এই পাশের হাঁড়ি পাতিলের ছবি থেকে বুঝতে পারি। এখন আমরা দেখব, আমরা আমাদের চারপাশে নানাবিধ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রম দেখি। আমরা এখন বাস্তব জীবনে ক্রম কিভাবে পাই, কিভাবে দেখি, কিভাবে ব্যবহার করি, এই বিষয়ে কথা বলবো। আর এই ক্রম থেকে মূলত অনুক্রমের ধারণাটি এসেছে। অর্থাৎ অনুক্রম আসছে আমাদের ক্রম থেকেই। এতক্ষণ যে আমরা বিভিন্ন কিছু সাজালাম বিভিন্ন ক্রমে, এই ক্রম থেকে আমাদের অনুক্রমের ধারণাটা পাই। ক্রম থেকে আমাদের অনুক্রমের ধারণাটি এসেছে।
তাছাড়া তোমরা ইতিমধ্যেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জেনেছো, যেমন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, আচ্ছা, এখানে দিয়েছে স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 ডট ডট ডট, এর কথা ভাবতে পারো। আমরা স্বাভাবিক সংখ্যা যেহেতু আসলো, তাই স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা আগে জেনে আসবো। স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, স্বাভাবিক সংখ্যা হলো, স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড়, স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল সকল স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখানে আমাদের একটা স্বাভাবিক সংখ্যার উদাহরণ দেওয়া আছে, 1 2 3 4 এভাবে। সংখ্যাগুলো ক্রমানুসারে সাজানো ছাড়াও আরও কি বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। তা আমরা দেখলাম এখানে সংখ্যাগুলো দেখো ক্রমানুসারে, মানে একটা ছোট থেকে বড় অথবা বড় আকার থেকে ছোট আকারে সাজানো। এখানে আছে আমাকে ছোট থেকে বড় আকারে সাজানো, মানে একটা ক্রম মেনটেন করে সাজানো হয়েছে। এই ক্রম ছাড়াও আরও বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। ভেবে দেখো তো আর কি কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো নিচের খালি বক্সে ঝটপট লিখে ফেলো। তা আমরা ভিডিওটা একটু স্টপ করে দিয়ে নিজে চেষ্টা করব এখানে আমরা এই স্বাভাবিক সংখ্যা থেকে আরও কি কি বৈশিষ্ট্য পেয়েছি। নিজের চেষ্টা করার পরে যদি পারো তাহলে খুবই ভালো, যদি না পারো তাহলে স্বাভাবিক সংখ্যা ছাড়াও আর কি কি বৈশিষ্ট্য আমরা পেয়েছি একটু দেখে আসি। দেখো প্রদত্ত স্বাভাবিক সংখ্যাগুলো কি দেওয়া আছে, 1 2 3 4 এভাবে সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজানো ছাড়াও যে বৈশিষ্ট্য থাকতে পারে তা হলো কি আছে, সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজানো আছে। আমি একটু খেয়াল করে দেখব যে 1 2 3 4 অর্থাৎ সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজানো আছে। দ্বিতীয় আমরা দেখতে পারি পাশাপাশি যে কোনো দুটি সংখ্যার পার্থক্য সর্বদা 1। পাশাপাশি মানে এখানে আমাদের যে দ্বিতীয় সংখ্যাটা আছে কত, 2। দ্বিতীয় সংখ্যা আমাদের আছে, দ্বিতীয় সংখ্যা আছে আমাদের 2, আর তার আগের শব্দ আছে কি 1। যদি আমরা এই দুটো শব্দ পার্থক্য করি তাহলে আমাদের পার্থক্য কত পাবো, আমরা পার্থক্য পাচ্ছি আমরা 1। অনুরূপভাবে যদি আমি 3 থেকে 2 বিয়োগ করি অথবা 4 থেকে 3 বিয়োগ করি, প্রত্যেক ক্ষেত্রেই 1 করে পার্থক্য থাকছে, 1 করে কি পার্থক্য আছে। তাই আমরা বলতে পারি পাশাপাশি যে কোনো দুটি সংখ্যার পার্থক্য সর্বদা 1। আমরা দেখতে পাচ্ছি দেখো 1 2 3 4 একটা স্বাভাবিক সংখ্যা। তাই আমরা বলতে পারি কি স্বাভাবিক সংখ্যার সেট থেকে আমরা ক্রমিক জোড় বিজোড় মৌলিক সংখ্যার সেট দেখতে পারি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে পারে কি, স্বাভাবিক সংখ্যা সেটা স্বাভাবিক সংখ্যা জোড় হতে পারে, বিজোড় হতে পারে, মৌলিক সংখ্যারও সেট হতে পারে। এখন আমরা মাথা খাটাও অর্থাৎ পাশের যে কাজটা দেওয়া আছে সেটা আলোচনা করব। ছবিতে দেখেন, ছবিতে দেওয়া আছে, ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কত? প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য আছে কি? আমরা ছবি থেকে বুঝতে পারছি এই প্রথম যে সিঁড়ি আছে সেই সিঁড়ি মাটি থেকে উচ্চতা 0.5 ফুট। তারপরে দ্বিতীয় যে সিঁড়ি আছে এই প্রথম সিঁড়ি থেকে উচ্চতা 0.5 ফুট, তারপরে উচ্চতা দ্বিতীয় সিঁড়ি থেকে 0.5 ফুট, তারপর এইভাবে 0.5 ফুট করে বৃদ্ধি পেয়েছে। আমি যদি প্রাপ্ত উত্তরের মধ্যে কোনো এই উত্তরগুলোর মধ্যে অন্য কোনো কথা আছে কিনা একটু দেখে আসতে পারি। মাথা খাটাও
আমরা দেখতে পেলাম যে ভূমি থেকে প্রথম ধাপের উচ্চতা দেওয়া আছে 0.5। আমরা এখানে দেখে পেলাম কি 0.5 দেওয়া আছে। আবার দ্বিতীয় ভূমি থেকে প্রথম ধাপের উচ্চতা 0.5 ফুট। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু পয়েন্ট প্রত্যেক ক্ষেত্রে যেহেতু 0.5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ভূমি থেকে দ্বিতীয় ধাপের উচ্চতা 0.5 × 2 অর্থাৎ 1 ফুট। অনুরূপভাবে যদি আমরা বলি ভূমি থেকে প্রথম ধাপের উচ্চতা এখানে ভূমি থেকে তৃতীয় ধাপের উচ্চতা ভূমি থেকে তৃতীয় ধাপের উচ্চতা, তাহলে কি আসছে আমাদের প্রত্যেক ধাপ যদি 0.5 হয় তাহলে তৃতীয় ধাপ আমরা পাবো এর সাথে 3 গুণ করে, তাহলে পাচ্ছি কি আমরা 1.5 ফুট। অনুরূপভাবে যদি আমরা অনুরূপভাবে কি আমরা যদি চতুর্থ ধাপের কথা বলতে যাই, তাহলে ভূমির থেকে চতুর্থ ধাপ উচ্চতা হবে কত? প্রত্যেক ধাপের উচ্চতা যেহেতু 0.5, তাহলে 0.5 × 4 মানে 2 ফুট। তাহলে প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য আছে, প্রাপ্ত উত্তরগুলোর ভিতরে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি যদি বলতে চাই, প্রথমে বলবো সিঁড়ির ধাপগুলোর উচ্চতা ধারাবাহিকভাবে উপরের দিকে বেড়ে গেছে। একটু খেয়াল করে দেখতে পারবো সিঁড়ির উচ্চতা কি হচ্ছে ধারাবাহিকভাবে নিচ থেকে উপরে বেড়ে চলে গেছে, নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পেয়েছে। এর উচ্চতা সবথেকে কম আর এটা সর্বোচ্চ ধাপ, এটার উচ্চতা সবথেকে বেশি। আচ্ছা, আর কি আছে? প্রতিটি ধাপ তার আগের ধাপ থেকে 0.5 ফুট করে উচ্চতা বিশিষ্ট। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এখানে যে প্রত্যেকটা সিঁড়ি আছে, এই প্রত্যেকটা সিঁড়ি একটা সিঁড়ি থেকে আরেকটা পার্থক্য 0.5। আমি চিন্তা করি এই 0.5 প্রতিটি ধাপ তার আগের ধাপ থেকে প্রতিটি ধাপ তার আগের ধাপ থেকে 0.5 ফুট করে বেশি উচ্চতা বিশিষ্ট। তাহলে আমরা মাথা খাটাও এখান থেকে এটা কমপ্লিট করলাম। এখন আমরা দুটো মজার খেলা করব। মজার খেলাটা কেমন বলছে? প্রথম খেলা হচ্ছে হাত খরচ প্রাপ্তির খেলা। অর্থাৎ মনে করো তোমাকে 1 মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দিতে হবে। 1 মাস মানে 30 দিনের জন্য দেওয়া হবে। হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে 3টা বিকল্প দেওয়া হলো। আমাকে যে দৈনিক হাত খরচ দেওয়া হবে সেই হাত খরচটা আমাকে ব্যয় করার জন্য ব্যয় প্রাপ্তির জন্য আছে ব্যয় করার জন্য প্রাপ্তির জন্য ব্যবহারকে ব্যক্তি বিকল্প বিকল্প দেওয়া হলো, যার মধ্যে থেকে যে কোনো একটি মতে বেছে নিতে হবে। বিকল্প নিম্নরূপ। প্রথমটা বলেছে কি যে 30 দিনের প্রতিদিন 10 টাকা করে দেয়। ক নম্বর বলেছে কি যে প্রতিদিন 10 টাকা করে দেয়। প্রতিদিন 10 টাকা করে দেয় প্রতিদিন। আচ্ছা, হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে 3টা বিকল্প দেওয়া হলো, যার মধ্য থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে। বিকল্পগুলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে কি যে প্রতিদিন 10 টাকা করে দেয়। প্রতিদিন 10 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ মাসে 300 টাকা সে দেয়। মাসের প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3.5 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন 50 পয়সা করে বৃদ্ধি পাবে। 50 পয়সা করে বৃদ্ধি পাবে। ওকে। আরেকটা বলা হচ্ছে কি আমাদের মাসের প্রথম দিন 1 টাকা, মাসের প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, হবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। এই 3টি বিকল্পের মধ্যে মধ্য থেকে তুমি কোনটি বেছে নিবে এবং কেন নিবে তা যুক্তি সহ ব্যাখ্যা উপস্থাপন করো। ওকে, আমরা এখন চলে যাব দ্বিতীয় খেলায়। হাত প্রাপ্তি খরচ। তাহলে আমরা এখন এই 3টার ভেতরে কোনটা আমাদের জন্য সবথেকে বেটার হবে আমরা বেছে নেব, সে বিষয়ে আমরা আলোচনা করব এখন। আচ্ছা, বলছি প্রতিদিন 10 টাকা করে দিলে 1 মাস বা 30 দিনে আমার প্রাপ্ত টাকা হবে 30 × 10 মানে 300 টাকা। 300 টাকা। ওকে,
অর্থাৎ প্রতিদিন 10 টাকা করে দিলে 1 মাস বা 30 দিনে আমার প্রাপ্ত টাকা হবে 300 গুণ 10, 300 টাকা। দুই বলছে প্রদত্ত তথ্য হতে প্রাপ্ত ধারাটি হচ্ছে কি, প্রদত্ত তথ্য অনুযায়ী ধারা যদি পায় তাহলে কি পাচ্ছি, প্রথমে 3 হলে পরেরটা হচ্ছে 3+5, তারপরে 4, তারপরে 4.5, তারপর 5, যা একটি সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ a সমান 3, ধারাটির সাধারণ অন্তর, আচ্ছা কি দেওয়া আছে, ধারাটির প্রথম পদ এ সমান কি দেওয়া আছে আমাদের 3, এবং ধারাটির সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর কীভাবে বের করা যায়, সাধারণ অন্তর বের করা হয় দ্বিতীয় পদ, বলতে সাধারণ অন্তর বের করা হয় দ্বিতীয় পদ, দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় পদ মাইনাস, আচ্ছা প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, আর সাধারণ অন্তর্গণকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো অতএব ধারাটির প্রথম 30টা পদের সমষ্টি কত হবে, প্রথম 30টা পদের, ওকে, তাহলে এখানে আমরা 1 মাসে যে হিসাব করি, অতএব ধারাটির প্রথম 30 পদের সমষ্টি কত, প্রথম 30 পদের সমষ্টি, তাহলে আমাদের কি আসছে 30 পদের সমষ্টি, মানে 30 পদের যোগফল বের করতে হবে। 30 পদ যোগফল আমরা জানি একটা সমষ্টির সূত্র আছে, সমষ্টির সূত্রটা কি দেওয়া আছে আমাদের, যে এস এন ইকাল টু কত, এন বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস, সরি হ্যাঁ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা যদি সমষ্টি বের করতে চাই, এখানে আমাদের n হচ্ছে 30, n হচ্ছে কত 30, আর a হচ্ছে প্রথম পদ, এর মান দেওয়া আছে কত আমাদের 3, ডি হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর মান হচ্ছে কত 0.5। এখন আমরা যদি এটা বসাই দিই এখানে, তাহলে কি আসছে, এটা আমরা বসাই দিলাম যে কোনো মান ছিল, তাহলে 30কে 2 দিয়ে কাটলে 15 থাকে, 15 দুগুণে 30, 15 পেলাম 2, আর এর মান 3, তাহলে 2 গুণ 3, এখানে প্লাস প্লাস 3, 30 থেকে 1 বাদ দিলে থাকে 29, 29 গুণ ডি মান হচ্ছে 0.5। তাহলে এবার আমরা যদি গুণ করতে চাই তাহলে 16 ইন্টু 6 প্লাস 14.5, এটাকে আমরা যদি করে আসে তাহলে 15 গুণ 20.5, তাহলে কি আসছে আমাদের টোটাল অ্যান্সার 307 টাকা 5 পয়সা। তাহলে আমরা দেখলাম যে যদি আমাদের হাত খরচটা আমাদের পরিবার আর প্রতিদিনে 0.5 পয়সা করে বেশি দেয়, তাহলে 300 দিন পরে সে তার হাত খরচ পাবে 307 টাকা 50 পয়সা। আমরা তাহলে 1 মাসের প্রাপ্ত টাকার পরিমাণ হবে 307 টাকা 5 পয়সা। এখন আমরা যাব গ নম্বরে। তাহলে গ নম্বরে কি দেওয়া আছে, গ নম্বরে দেওয়া আছে মাসের প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা। অর্থাৎ দেখেন এখানে প্রত্যেক দিন পরবর্তী দিন দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যখন 1 ছিল এটা তখন এগুলো কি দ্বিগুণ, এটা তখন ছিল কি আমাদের 2 গুণ, 2 গুণ হয়ে গেল। তাহলে কি আসছে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের নজর দেওয়ার প্রয়োজন। তাহলে মাসের প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, এভাবে চলতে থাকে। তাহলে মাসের 30তম দিনে কি হবে, মাসের 30তম দিনে গেলে তোমাদের আয় কত হবে, তাহলে কি আসছে আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। তার মানে কি আসছে, আগের দিন তো আমাদের 2 জন, এখন হবে কি 3 জন। ওকে, তাহলে এই তিনটা মাসটা, তাহলে এই তিনটি বিকল্পের মধ্যে থেকে তুমি কোনটি বেছে নেবে এবং কেন নেবে তার যুক্তি ও ব্যাখ্যা সব তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে আমি কথা হচ্ছে যে এই তিনটা বিকল্পের মধ্যে আমি কোনটা বেছে নেব, আমি কোনটা বেছে নেব, আমার কাছে মনে হয় যে মাসের প্রথম দিন সে কি 1 টাকা খায়, তাহলে আমাদের 2 এর মাথায় শূন্য বসালে আমরা জানি এর মান কত আসে, এটার মান আসে 1। আবার যদি আমার কি মাসের দ্বিতীয় দিন বলা হয়, তাহলে 2 এর মাথায় যে 1 আসে তাহলে কি এবং কি 2 কে 2। আবার আমি কি মাসের দ্বিতীয় দিন
তাহলে মাসের প্রথম দিন একটা হলে এটা আমি লিখতে পারি কি 2^0, কারণ আমরা জানি যে যে কোনো সংখ্যা বড় অথবা ছোট হোক না কেন তার পাওয়ার যদি 0 হয় সেই সংখ্যার জন্য কি 1 পাই। কত পাই আমরা? 1 পাই। তাহলে শেষে আমরা এই সংখ্যাটা এবার দিতে পারছি না। তাহলে এখানে আমাদের কি আছে? মাসের প্রথম দিন 1 টাকায়, মাসের প্রথম দিন, তাহলে এখানে আমরা মাসের প্রথম দিন 1 টাকায়, 1 টাকা, 1 টাকা, তার মানে যদি দুই মাথায় আমরা যদি 0 বসাই তাহলে আমরা জানি 2 × 4 = 5, তাহলে কি আসছে আমাদের এখানে যে 2। অনুরূপভাবে যদি আমরা দ্বিতীয় পদের কথা চিন্তা করি, তৃতীয় পদের কথা, তৃতীয় পদ কি আছে? আচ্ছা, তাহলে আমরা আচ্ছা 4 মাস, মাসের তৃতীয় দিন অর্থাৎ 4 টাকা 2/4, 2^4, এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বেড়ে যায়। এখন আমি যদি ধরে নিই 1 মাস সমান 30 দিন, ভালো, ওকে, এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বেড়ে যায়। এখন আমরা যদি এখন আমি যদি ধরে এখন আমি যদি ধরি বলছে এখন আমি যদি ধরি যে 1 মাসে সমান কত দিন? 30 দিন। তাহলে মাসের প্রথম 30তম দিনে গিয়ে আমাদের টাকার পরিমাণ হবে হচ্ছে 2.9 টাকা। তাহলে মাসের 30তম দিন গিয়ে আমাদের টাকার পরিমাণ হবে 2/9, অর্থাৎ 2 এর মাথায় পাওয়ার মানে কি কত সংখ্যক 2 এর গুণফল। তাহলে এখানে পাচ্ছি কত? 53 কোটি 68 লাখ, 53 কোটি 68 লাখ, 53 কোটি 68 লাখ। তাহলে তাহলে মাসের 30তম দিনে গিয়ে আমাদের টাকার পূরণ হবে 2/9, অর্থাৎ 53,68,709, যা অন্য দুটি বিকল্প থেকে বেশি হওয়ার কারণ আমি আমি নম্বর। যা অন্য দুটি বিকল্প থেকে বেশি হওয়ার কারণে আমি গ নম্বর বেছে নিয়েছি। তাহলে এখন আমরা একটা পদ্ধতি দেখলাম, হাত খরচ প্রাপ্তি খেলা। এটা হচ্ছে গিয়া এখন আমরা আলোচনা করব মৌলিক সংখ্যার খেলা নিয়ে। মৌলিক সংখ্যার খেলা নিয়ে আমরা এখন আলোচনা করব মৌলিক সংখ্যার খেলা নিয়ে। আচ্ছা, মৌলিক সংখ্যার খেলা নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানা উচিত মৌলিক সংখ্যা কাকে বলে বা এখন আমরা দেখব দুটা মজার খেলা। প্রথম খেলা হচ্ছে হাত খরচ প্রাপ্তির খেলা। মনে করো তোমরা 1 মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে। হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে 3টি বিকল্প দেওয়া হলো, যার মধ্য থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে। বিকল্পগুলো এমন যে তোমাকে প্রতিদিন 10 টাকা করে দেওয়া হবে। প্রথম কাজ কি? যে প্রতিদিন তোমাকে হাত খরচ বাবদ 10 টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রথম দিন তোমাকে 3 টাকা দেওয়া হবে, দ্বিতীয় দিন তোমাকে 3 টাকা 50 পয়সা দেওয়া হবে,
তৃতীয় দিন তোমাকে 4 টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রতিদিন 50 পয়সা করে বেশি দেওয়া হবে আগের দিনেতে। আগের দিনের তুলনায় তোমাকে 50 পয়সা প্রতিদিন বেশি দেওয়া হবে। একটা আরেকটা আছে, মাসের প্রথম দিন তোমাকে 1 টাকা দেওয়া হবে, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা। অর্থাৎ প্রত্যেকটা দিন আগের দিনের তুলনায় ডাবল দিতে হবে। প্রত্যেকটা দিন আগের দিন 1 টাকা দিলে দ্বিতীয় দিন 2 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা দিলে তৃতীয় দিন 4 টাকা, মানে তোমাকে ডাবল দেওয়া হবে। এখন এই তিনটি বিকল্পের মধ্যে থেকে তুমি কোনটি বেছে নেবে এবং কেন নেবে তা যুক্তি সহ তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে আমি যদি এই তিনটা বিকল্পের ভেতরে একটা বেছে নিতে চাই, তাহলে নিশ্চয়ই আমি সেই বিকল্পটা বেছে নেব যে বিকল্পে আমাকে সবথেকে বেশি লাভবান হবে, যে বিকল্প আমরা সবথেকে বেশি টাকা পাবো। সবথেকে বড় সংখ্যাটা, যে সবচেয়ে বড় সংখ্যা আছে সেই বড় সংখ্যাটাই আমরা বেছে নেব। সবথেকে বড় সংখ্যাটা আমরা বেছে নেব। তাহলে আমরা দেখি কোন সংখ্যাটা সবথেকে বড়। আমি যদি প্রথমটা সমাধান করি, তাহলে প্রতিদিন 10 টাকা, তার মানে প্রতিদিন 10 টাকা হলে 1 মাস হচ্ছে 30 দিন। 1 মাস সমান কত? 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে 30 দিন আমার কত টাকা আসছে? প্রতিদিন 10 টাকা হলে 1 মাস 10 টাকা করে, প্রতিদিন 10 টাকা করে দিলে 1 মাস বা 30 দিনে আমার প্রাপ্ত টাকা হবে। তাহলে 30 সাথে 10 গুণ করলে আমাদের আসে 300 টাকা। তাহলে প্রতিদিন 10 টাকা করে দিলে 1 মাসে হবে 300 টাকা। খ নম্বর অপশনে আমাদের বলা হচ্ছে কি, খ নম্বর অপশনে ছিল আমাদের যে মাসের প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3.5 টাকা, তৃতীয় দিন 4 টাকা। অর্থাৎ এইটা একটা নির্দিষ্ট ধারাবাহিকতা মেনটেন করে বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমি যদি ধারার মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি আসে আমাদের যে 3 প্লাস 3.5 প্লাস 4 প্লাস 4.5 প্লাস 5, অর্থাৎ প্রতিদিন 0.5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে সাধারণ অন্তর করি, তাহলে সাধারণ অন্তর পাবো কি? সাধারণ অন্তর পাবো হচ্ছে যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তার মানে হচ্ছে কত? 3.5 থেকে 3 বাদ দিলে থাকে আমাদের 0.5, অর্থাৎ সাধারণ অন্তর আমাদের 0.5। ধারাটির প্রথম পদ আমাদের 3, সাধারণ অন্তর দেওয়া আছে ডি ইকুয়াল টু কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে 0.5। অতএব ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি, তাহলে প্রথম 30টি পদের সমসূত্র আমরা জানি, মানে সমসূত্র জানি যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের এখানে মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে। তাহলে আমরা অনায়াসেই এই ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি বের করতে পারবো সূত্র থেকে। তাহলে আমরা জানি এস এন সমান ছিল এটা, এখন আমরা যদি S13 ইকাল টু কত? 30টি পদের সমষ্টি, তাহলে 30/2 ইন্টু 2a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা মান বসাই দিলে আমরা পাবো কি? 30কে 2 দিয়ে কাটলে 15 থাকে, আর এখানে 2 এর মান হচ্ছে 3 প্লাস 29 থেকে 1 বাদ দিলে 30 থেকে 1 বাদ দিলে 29 হয় ইন্টু 0.5। তাহলে সমাধান করলে আমরা পাচ্ছি কি যে 305 টাকা, 307 টাকা 5 পয়সা। অর্থাৎ প্রতি মাসে আগের মাসের তুলনায় যদি 50 পয়সাকে বৃদ্ধি করে, তাহলে 30 দিনে আমরা পাবো, হাত খরচ পাবো 307 টাকা 5 পয়সা। ওকে, এখন আমরা যাব গ নম্বরে। গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে যে মাসের প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, মানে দ্বিগুণ। আগের তুলনায়, দিনের তুলনায় পরবর্তী দিনে দ্বিগুণ পাচ্ছি আমরা। দ্বিগুণ যদি পাই, তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে মাসের প্রথম দিন আমি পাই 1 টাকা, এটাকে আমরা লিখতে পারি 2/0। কারণ আমরা জানি কোনো সংখ্যার উপরে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপরে আমরা যদি শূন্য বসাই তার মান কি 1 হয়। তাহলে আমরা 1-এর পরিবর্তে এটা বসাতে পারি 2/0। যে কোনো সংখ্যার উপরে, যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে হবে তার মান হবে কত? তার মান হবে 1। তাহলে এখানে যদি 1 হয়, তাহলে মাসের দ্বিতীয় দিন যায়, দ্বিতীয় দিন 2 টাকা, তাহলে 2 টাকা মানে কম হতে পারে কি? যে 2/1 মানে কি আমাদের 2 2। তারপরে মাসের তৃতীয় দিন 4 টাকা, মানে 4 টাকা মানে কি 2/4।
ইন্টু কত, 2^4 মানে 2 দুগুণে 4, 2 দুগুণে আমাদের 4, লিখে 4 পাচ্ছি। এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বেড়ে যায়, প্রতিদিন আগের দিনের দ্বিগুণ আকারে বেড়ে যায়, প্রতিদিন আগের দিনের দ্বিগুণ আকারে যে বেড়ে যায়, তা আমরা বলতে পারি। এখন তো আমি ধরে নিই যে 1 মাস সমান হচ্ছে 30 দিন। 30 দিন হয়, তাহলে মাসের 30তম দিনে গিয়ে আমাদের টাকার পরিমাণ হবে, টু দি পাওয়ার 30তম দিনে আমাদের টাকার পরিমাণ হবে কত, টু দি পাওয়ার 10, 30 মাইনাস 1, তাই লিখতে হবে কি যে টু দি পাওয়ার 29, 2 টু পাওয়ার 9, 29। অর্থাৎ তাহলে মাসের 30তম দিনে গিয়ে আমাদের টাকার পরিমাণ হবে কত, যে 2 টু দি পাওয়ার 30 মাইনাস আমাকে যে 5,37,912 টাকা। তাহলে আমরা বলতে পারি যা অন্য দুটো বিকল্প থেকে বেশি হওয়ার কারণে আমি গ নম্বরটা বেছে নিয়েছি। আরেকটা আছে আমরা কি, মৌলিক সংখ্যার খেলা। মৌলিক সংখ্যা খেলা দেখার আগে আমরা মৌলিক সংখ্যা কি একটু জেনে আসব, তাহলে আমাদের এই ছকটা পূরণ করতে অনেক সহজ হবে। তাহলে মৌলিক সংখ্যা কি বলছে, যে সংখ্যা এক বা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে কি বললাম, যে ভাগ করা যায় না, তাহলে এখানে পূর্ণ সংখ্যা, তাহলে কি আসছে আবার ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তার মানে যে সংখ্যাটা ব্যবহার করি সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা গেলে আমরা মৌলিক সংখ্যা বলবো তাকে। যেমন 2, 3, 5, 19, 29, এগুলো না প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা। আমাদের এই ছকটা পূরণ করার সুবিধার্থে আমরা যেন সহজে বুঝতে পারি, এই ছকটা এই জন্য আমরা 2 থেকে মানে 1 থেকে 100 পর্যন্ত একটা অবধি মৌলিক সংখ্যা কোনো একবার দেখে আসবো। দেখো 1 থেকে 100 অবধি মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। কি কি, 2, 3, 5, 4। এরপর আছে 11 থেকে 20, 11 থেকে 19 পর্যন্ত 4টা আছে, 4টা মৌলিক সংখ্যা আছে। 13, 17, 19, এরকম 23, 29, 31, 37, 41, 43। তাহলে আমরা 1 থেকে 100 অবধি মৌলিক সংখ্যা পেলাম 25টি। এখন যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখতে বা পড়তে পারি বা জানা আছে, তাহলে আমরা এখন এই ছকটা পূরণ করতে পারবো। আমাদের এই ছকটা ছিল কি, ছকটা দেওয়া আছে যে সাধারণ পার্থক্য। সাধারণ মানে যে পার্থক্যটা সবার ভিতরে একই হবে। সাধারণ পার্থক্য হচ্ছে সবার একই হবে। শর্ত হলো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে তিনটা সংখ্যা না পাওয়া যায়, তবে তার কারণ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমাদের যেখানে সাধারণ পার্থক্য দেওয়া আছে, এই সাধারণ পার্থক্য ডিপেন্ড করে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘরে একটা সংখ্যা বসাবো। যদি আমরা কোনো সংখ্যা বসাতে না পারি, সেক্ষেত্রে কি কারণে বসাতে পারিনি সেই কারণটা আমাদের উল্লেখ করতে হবে। তো আমাদের প্রথমে দেখো করে দেওয়া আছে যে সাধারণ পার্থক্য 2। সাধারণ পার্থক্য 2 হলে পদগুলো আমরা এভাবে কীভাবে নির্ণয় করতে পারি। যেমন 3, প্রথমে 3 ইউজ করি, 3-এর পরে 5 আসে, তাহলে আমাদের কি সাধারণ পার্থক্য মিলতেছে? হ্যাঁ, আমার এখানে 3-এর পরে 5, তার কি 2 সাধারণ পদ মিলতেছে। এর পরবর্তী পদ বের করে নেওয়া হচ্ছে যে সাধারণ পদের সাথে মানে আগের পদের সাথে সাধারণ পার্থক্য যোগ করলে আমরা পরবর্তী পদ পাবো, অর্থাৎ 5-এর সাথে 2 যোগ করলে 7 পাবো। এবার আমরা এখানে আসি যে সাধারণ পার্থক্য 4। সাধারণ পার্থক্য 4 হতে হলে তাহলে 4, আমরা যদি এখানে দেখো এতে যাই, তাহলে এই সংখ্যাটা এভাবে সাজাতে পারি আমরা। সাধারণ পার্থক্য যদি 4 হয়, তাহলে প্রথম সংখ্যাটা আমরা 3 নিই, তারপরে 3 যোগ 4, তার মানে 7, তারপরের সাথে 7-এর সাথে 4 যোগ করলে 11, তাহলে এটাও নিতে পারছি। এবার আছে কি 9, 9-এর সাথে আমি যদি 9-এর ঘরে এখানে প্রথম সংখ্যা 2 নিই, তাহলে প্রথম সংখ্যা 2-এর সাথে 9 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাবো, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 11। এটা ঠিক আছে, কিন্তু 11-এর সাথে যে আমরা 9 যোগ করি পাবো কি 22, কারণ আমরা জানি যে 22 কখনো মৌলিক সংখ্যা হতে পারে না। এটা নিতে পারবো না, কারণ দুটা মৌলিক সংখ্যার পার্থক্য বিজোড় হতে হবে নাহলে হবে না।
অনুরূপভাবে আমাদের সাধারণ পাঠ্যক্রম দেওয়া আছে কত আমাদের 10। 10 দেওয়া থাকলে তাহলে কি প্রথমে আমি 3 নিই, 3 সাথে 10 যোগ করে 13, 13 সাথে 10 যোগ করলে 23, এটা মিলে যাচ্ছে। 14, 14 সাথে কি আছে আমাদের 3, তারপর আসছে 17 এবং 31। এইভাবে আমরা আমাদের মৌলিক সংখ্যার ছকটা পূরণ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করেছি আজ থেকে ধারাবাহিকভাবে তোমাদের নবম শ্রেণীর ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আগ্রহী, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।